ছিল। পূজা অনেকক্ষণ ধরে নিজের স্বামীর অপেক্ষা করছিল। তার বিয়ে কিছু মাস আগেই হয়েছিল। ও আর তার স্বামী দুদিন আগেই এই বাড়িতে শিফট হয়েছিল। জানি না ওকে আসতে আর কতক্ষণ লাগবে। চলো একটা কাজ করা যাক, ওনার আসার আগেই একটু শাওয়ার নিয়ে আসি। এইটুকু বলে পূজা বাথরুমের ভেতরে চলে যায়। আগে দেখে নি শাওয়ার ঠিক আছে কিনা। এমনিতেও যখন থেকে এই বাড়িতে শিফট হয়েছি কখন শাওয়ার ইউজই করিনি। এইটুকু বলে পূজা যেই মাত্র শাওয়ারটা অন করে হঠাৎ করে তার গলা দিয়ে জোরে চিৎকার বেরিয়ে আসে। আহ! এটা কি করে হতে পারে? শাওয়ার থেকে তো জলের জায়গায় রক্ত বেরোচ্ছে। যেই মাত্র রক্তের ফোঁটা পূজার শরীরে পড়ে, পূজার শরীর গলতে শুরু করে দেয়, যেন তার শরীরে কেউ অ্যাসিড ফেলে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই পূজার কষ্টকর আওয়াজ সেই বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনার 2 মাস পর রাজন একটা অনেক বড় বিজনেসম্যান ছিল। তার পরিবারে শুধু তার স্ত্রী নিধি ছিল। রাজনের পরিবার বাকি পরিবারের থেকে হাসি খুশি আর ধনবান পরিবার ছিল। কিন্তু একদিন রাজনের বিজনেসে প্রচন্ডভাবে ক্ষতি হয়ে যায়। রাজন নিজের অফিসে নিজের বন্ধু রাহুলের সাথে বসেছিল। কি হলো রাজন, এরকম টেনশনে রয়েছিস কেন? আমার বিজনেস একেবারেই চলছে না ভাই। তারপরেও জিজ্ঞাসা করছিস যে আমি এত টেনশনে কেন রয়েছি? আরে বিজনেসে তো এরকম হতেই থাকে, তাই না? আর এমনিতেও এই সময়ে চারিদিকে মার্কেট ডাউন চলছে, কিন্তু আমার অনেক বেশি টেনশন হচ্ছে। এখনো পর্যন্ত আমি এই ব্যাপারে আমার স্ত্রীকে কিচ্ছু বলিনি রে। আরে এই কথাটা লুকিয়ে রেখে তোর কি লাভ হবে বলতো? একদিন না একদিন তোকে তো বলতেই হবে ওকে যে তুই পথে বসেছিস, তাই না? আরে তুই তো আমার ছোটবেলার বন্ধু, এখন তুই আমাকে বল না যে আমি কি করব। বিপদের সময় সব সময় কারো না কারো জীবনে আসে। আর এমনিতেই তোর শেয়ার মার্কেটের বিজনেস, তাই না? শেয়ার মার্কেটে কখনো খারাপ হয়, কখনো ভালো হয়, তাই না? তুই এরকম ভাবে উদাস হোস না। আজকে তোর যেমন লোকসান হয়েছে, কালকে আবার লাভও হবে। যবে থেকে মার্কেটে খবরটা ছড়িয়েছে যে আমার অনেক বেশি লোকসান হয়েছে, যাদের কাছে ধার চেয়েছি তারা আমার কাছে পয়সা চাইতে আসছে। তুই একটা কাজ কর, তুই কয়েকদিনের জন্য মুম্বাই শহর ছেড়ে দিয়ে অন্য কোনো শহরে চলে যা। যখন শেয়ার মার্কেটের অবস্থা একেবারে ঠিক হয়ে যাবে তখন তুই আবার চলে আসবি। আর এইভাবে তুই সময়ও পেয়ে যাবে কিছু ভাবনা চিন্তা করার। আর কয়েকদিনের জন্য তুই যাদের কাছে ধার নিয়েছিস তাদের থেকে মুক্তি পাবি। তা তুই একদম ঠিক কথাই বলেছিস রাহুল, কিন্তু আমি কোথায় যাব? আরে খন্ডালাতে আমি যে বাংলোটা কিনেছিলাম, তুই ওখানে কেন যাচ্ছিস না বলতো? এমনিতেই পূজা চলে যাবার পর থেকে ওই বাংলোটা খালিই পড়ে রয়েছে। রাহুলের কথা শুনে রাজন রাহুলকে প্রশ্নকর চোখে দেখতে শুরু করে দেয়, যেন সে রাহুলের কাছে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু শব্দ তার মুখে আসতেই পারছিল না। রাজনের দেখার অবস্থায় রাহুল বুঝতে পেরে গিয়েছিল যে রাজন তাকে কি বলতে চাইছিল। চিন্তা করিস না, এরকম কিচ্ছু হবে না। আমার বউয়ের মৃত্যু তো শুধু একটা দুর্ঘটনা, এর সাথে আমাদের সাথে ঘটা ঘটনার সাথে কোনো সম্পর্কই নেই। পরের দিন রাজন নিজের স্ত্রীকে নিয়ে খন্ডালা চলে যায়। খন্ডালার বাংলো দেখে তার স্ত্রী নিধি খুব খুশি হয়ে ওঠে। ওয়াও রাজন, এই বাংলোটা তো খুবই সুন্দর। যদি আমি আগে জানতাম যে তুমি ঘোরার জন্য এখানে আসবে, তাহলে আমি মার্কেট থেকে অনেক কিছু শপিং করে নিতাম। এমনিতে নিধি, বাংলোটা আমার নয়, আমার বন্ধু রাহুলের। তাতে কি যায় আসে, তোমার হোক বা তোমার বন্ধুর। আপাতত তো আমি যখন এই ঘরে আছি তখন পর্যন্ত তো আমারই হলো না। কিন্তু রাজন, তোমাকে একটা কাজ করতে হবে। কোন কাজ? আরে এখানে তুমি কাজের লোক ধরে আনতে হবে। সাধারণ কথা, এখানে এসে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা তো করবো না। না, পরিষ্কার পরিচ্ছন্ন তো কাজের লোকই করবে না। রাজন ওখান থেকে চলে যায়। কিছু ঘন্টা পর রাজন একজন বয়স্ক মহিলাকে ওখানে নিয়ে আসে। অনেক কষ্ট করে এই কাজের মাসিক আমি খুঁজে পেলাম, বুঝলে? এই বাংলোতে আসার জন্য কেউ রাজি হচ্ছিল না। কিন্তু কেন বলো? এই বাংলোতে কি কাঁটা লেগে আছে নাকি? ওই বয়স্ক মহিলা খুব রহস্যময় ভাবে বলে ওঠে, মেম সাহেব, আমি এখানে শুধু বিকেল পর্যন্তই থাকবো। বিকেল হওয়ার পর আমি এখান থেকে চলে যাব। আমার কোনো প্রবলেম নেই। এমনিতেও তোমাকে রাত্রে থাকার কোনো শখ নেই। যাও, নিজের কাজ শুরু করো। বুড়ি চাকরানি নিজের কাজ শুরু করে। নিধি রাজনের জন্য খাবার বানায়। নিধি খাবার বানাচ্ছিলই, তক্ষুনি তার কানে
বাথরুমে শাওয়ার অন হওয়ার আওয়াজ চলে আসে। আরে কান্তাবাই, শুনছো? যাও দেখো তো বাথরুমে শাওয়ার খোলা আছে। হতে পারে দাদা বাবু শাওয়ার বন্ধ করা ভুলেই গেছে। হ্যাঁ মেম সাহেব, এক্ষুনি গিয়ে দেখছি। কান্তাবাই যেই মাত্র বাথরুমের ভেতরে যায় তখন সামনের দৃশ্য দেখে তার মুখ দিয়ে একটা জোরদার চিৎকার বেরিয়ে আসে। সে দেখতে পায় যে শাওয়ার দিয়ে রক্ত বেরোচ্ছিল আর শাওয়ারের নিচে একজন মহিলা দাঁড়িয়ে চান করছে, যার শরীরের ওপরে তার মাথাই ছিল না। কান্তাবাইয়ের চিৎকার শুনে রাজন আর নিধি দৌড়তে দৌড়তে বাথরুমের ভেতরে যায়। কি হলো ঠাকুমা, তুমি চিৎকার করলে কেন? সাহেব, এক্ষুনি এই শাওয়ারের মধ্যে থেকে জল নয় বরং রক্ত বেরোচ্ছিল। কি ফালতু কথা বলছো তুমি? যদি রক্ত বেরিয়ে থাকে তাহলে কোথায় গেল? এর মধ্যে থেকে তো জলই বেরোচ্ছে। এইটুকু বলে নিধা শাওয়ার বন্ধ করে দেয়। আমার কথার বিশ্বাস করছেন না মেম সাহেব? একজন মহিলা যার শরীরের ওপরে মাথা ছিল না শাওয়ারের নিচে রক্ত দিয়ে চান করছিল। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি কান্তাবাই? যদি এখানে চাকরানীদের কমি না থাকতো না, আমি তোমাকে ধাক্কা মেরে বার করে দিতাম। এবার চুপ করো তুমি নিধি। এইটুকু বলে রাজন কান্তাবাইয়ের দিকে দেখে বলে, হতে পারে মাসিমা তোমার কিছু ভুল হয়েছে, বুঝলে? যাও তুমি গিয়ে নিজের কাজ করো তো। ঠিক আছে সাহেব, আমি আসছি, কিন্তু আমি এই বাথরুমে আর দ্বিতীয়বার আসবো না। যদি আপনার বাথরুমের সাফাই করতে হয় আপনারা দুজনের মধ্যে যে কেউ করে নেবেন, আমি করব না। এইটুকু বলে কান্তাবাই ওখান থেকে চলে যায়। নিধি রাগের চোটে কিচেনে যায় আর তার স্বামীকে বলে ওঠে, তোমার এই চাকরানি আমার মুড পুরো খারাপ করে দিয়েছে। আরে তুমি আবার থামো না নিধি, তুমি ভুলে যেও না উনি একজন বুড়ি মহিলা। এই যদি এখান থেকে চলে যায় তাহলে আমরা আর কোনো কাজের মাসি পাবো না। তখন কিন্তু এসব বলো না যেন সব কাজ আমাকে নিজে করতে হচ্ছে। এইটুকু বলে রাজন ওখান থেকে চলে যায়। তক্ষুনি কান্তাবাই রাজনের কাছে এসে খুব আস্তে আস্তে বলে, সাহেব, আমি মিথ্যে বলছিলাম না, সত্যি শাওয়ার থেকে জলের জায়গায় রক্ত বেরোচ্ছিল। আমি মেম সাহেবকে এইটা বলিনি যে সেই শাওয়ার থেকে রক্তের একটা ফোঁটা যেই মাত্র আমার হাতে পড়লো আমার প্রাণ বেরিয়ে যায়। এরকম মনে হচ্ছিল যেন আমার হাতে কেউ অ্যাসিড ফেলে দিয়েছে। এইটুকু বলে সেই বয়স্ক মহিলা নিজের হাত রাজনের সামনে করে। সেই বুড়ো মহিলার হাত পুরোপুরি পুড়ে গিয়েছিল। এটা দেখে রাজনের চোখে ভয়ের ছায়া পরিষ্কার দেখতে পাওয়া যায়। বিকেল হয়ে গেছে সাহেব, আমি বাড়ি যাচ্ছি। আর আজকের বেতনও আমার চাই না, আর আমি এই বাড়িতে আর আসবো না। আচ্ছা, যাওয়ার আগে আমাকে একটা কথা তো বলে যাও, এই বাংলোতে কোনো কাজের মাসি কাজ করার জন্য রাজি হচ্ছে না কেন? 2 মাস আগে এই বাংলোর মালিকের স্ত্রীর রহস্যময়ী পরিস্থিতিতে মৃত্যু হয়েছিল। তার শরীর অ্যাসিড দিয়ে পুড়ে গিয়েছিল। পুলিশ শুধু কঙ্কালই খুঁজে পেয়েছিল। তখন থেকে এই বাংলোকে নিয়ে আশেপাশের লোকেদের মধ্যে আশ্চর্য রকমের গল্প ছড়িয়ে পড়েছে। সবাই এটাই বলে যে এই বাংলো হন্টেড। এইটুকু বলে চাকরানি চলে যায়। রাজন সঙ্গে সঙ্গে রাহুলকে ফোন করে। হ্যালো রাহুল, তুই কোথায় বলতো? আমি এই সময় মুম্বাইতে আছি। কেন, কি হয়েছে? কিছু সমস্যা নাকি? আরে আমার যে বিষয় সন্দেহ ছিল সেটাই মনে হচ্ছে। আরে কি বলতে চাইছিস? তোর স্ত্রীর মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং তুই ফোনে কিছু বলবি না, ঠিক আছে? আমি কিছুক্ষণের মধ্যেই খান্ডালে পৌঁছচ্ছি, আর ওখানে বসি আমি এই নিয়ে কথা বলবো, মনে রাখিস। এইটুকু বলে ফোন কেটে যায়। রাজন অস্থিরতার সাথে রাহুলের অপেক্ষা করে। রাহুলের অপেক্ষা করতে করতে অনেকক্ষণ হয়ে গিয়েছিল। রাহুলের ফোনও এখন সুইচ অফ আসছিল। তক্ষুনি নিধি ওখানে চলে আসে আর বলে, আমার তো খুবই টায়ারিং ফিল হচ্ছে, আমি শাওয়ার নিতে যাচ্ছি, তারপরেই আমরা দুজন ডিনার করব, ঠিক আছে? নিধি বাথরুমের ভেতরে ঢুকে পড়ে আর শাওয়ারের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, আশ্চর্য ব্যাপার, এখানকার লোকেরা শাওয়ারের জায়গায় রক্ত দেখতে পায়। এইটুকু বলে নিধি শাওয়ার অন করে দেয়। কিন্তু যেই মাত্র সে শাওয়ার অন করে তার এরকম মনে হলো যেন তার শরীরের ওপর কেউ আগুন লাগিয়ে দিয়েছে। হঠাৎ করে শাওয়ার থেকে রক্ত বেরোতে শুরু করে দেয়। এটা দেখে নিধি প্রচন্ডভাবে চিৎকার করে, কিন্তু তার এরকম মনে হচ্ছিল যেন কেউ তার গলা টিপে ধরেছে। নিধি শাওয়ার বন্ধ করার চেষ্টা করে, কিন্তু দেখতে দেখতেই ওই শাওয়ার থেকে রক্তের জায়গায় কালো ধোঁয়া বেরিয়ে আসে।
কিছুক্ষণের মধ্যেই সেই ধুঁয়ো একটা ভয়ঙ্কর স্ত্রীর রূপ ধারণ করে। তার শরীর প্রচন্ড রকম ভাবে পুড়ে গেছিল। ও লাল লাল চোখ দিয়ে নিধির দিকে তাকিয়ে থাকে। কে তুমি? তোর কাল। এইটুকু বলে সেই ভয়ঙ্কর স্ত্রী আবার কালো ধুঁয়োয় পরিবর্তিত হয়। দেখতে দেখতেই সেই কালো ধুঁয়ো অনেক দ্রুত গতিতে নিধির মুখের ভেতরে ঢুকে যায় আর তার শরীর একটা অন্য স্ত্রীর রূপে ধারণ করে। অন্যদিকে রাজন অস্থিরতাপূর্বক রাহুলের অপেক্ষা করতে করতে হাঁটছিল। তক্ষুনি দরজার ডোরবেল বেজে ওঠে। রাজন যেইমাত্র দরজা খোলে তখন সামনে রাহুল দাঁড়িয়েছিল। তোকে আমি কতবার বলেছি যে ফোনে এই ধরনের কথা তুই বলবি না। রাহুল, যে ধরনের ঘটনা আমাদের সাথে ঘটছিল না, এখন সেই ঘটনা আমার খুবই রহস্যময় মনে হচ্ছে রে। আমার এখন খুব ভয় করছে। আরে এমন কি হলো? আরে ভাই, তুই একবার নিজেই ভেবে দেখ না। প্রথমে তোর স্ত্রীর রহস্যময়ভাবে মারা যায় আর হঠাৎ করেই আমার বিজনেস একেবারে শেষ হয়ে যায়। কিন্তু সেরকম কিছু নেই রে রাজন, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। কতবার আমি তোকে বলেছি আমরা দুজন যা করেছি সেটা করার জন্য আমরা বাধ্য ছিলাম, কারণ আমাদের বেঈমানি তার সামনে চলে এসেছিল। আমরা যদি ওই পদক্ষেপটা না নিতাম না, তাহলে আমাদের আজকে জেলের ঘানি টানতে হতো রে। রাহুল এইটুকু বলেই ছিল, তক্ষুনি ওদের দুজনের কানে রিধির কষ্টকর চিৎকার চলে আসে। কি হলো? এটা তো বৌদির চিৎকার ছিল। বৌদি কোথায়? আরে আমার তো মনেই পড়ছে না ভাই। মনে হয় ও বাথরুমে শাওয়ার নিতে গিয়েছিল, আর ও তো গেছে অনেকক্ষণ হয়ে গেল। চ চ চ গিয়ে দেখি, চ বাথরুমে আবার পা পিছলে পড়ে না গিয়ে থাকে। এইটুকু বলে ওরা দুজন বাথরুমের ভেতরে চলে যায়। কিন্তু সামনের দৃশ্য দেখে ওদের চোখ ভয়ের চোটে ছানা বড়া হয়ে যায়। ওদের সামনে একটা অন্য মেয়ে দাঁড়িয়ে রহস্যময়ী ভাবে হাসতে হাসতে তাদের দেখছিল। এটা কি করে হতে পারে? তুমি তো দিশা। আমি আর রাজেন্দ্র তোমাকে এই বাথরুমেই প্রাণে মেরে ফেলেছিলাম। তোমরা একদম ঠিক বলেছ। জলের ট্যাঙ্কে তোমরা জলের জায়গায় অ্যাসিড ফেলে দিয়েছিলে, আর যেই মাত্র আমি শাওয়ার অন করলাম আমার শরীর প্রচন্ড রকম ভাবে পুড়ে যায় আর আমার মৃত্যু হয়। কিন্তু আমার আত্মা এখনো এই শাওয়ারের ভেতরে উপস্থিত আছে। আমার আত্মা তোমাদের দুজনকে মারার পরই মুক্ত হবে। আমাদের ক্ষমা করে দাও। আমরা যদি এমনটা না করতাম তাহলে তুমি আমাদের ব্যাপারে পুলিশকে সবকিছু বলে দিতে, যে আমরা তোমার কাছ থেকে যে কোটি কোটি টাকা ধার নিয়েছিলাম সেটা ফেরত দেওয়ার জন্য আমরা একেবারে রাজিই ছিলাম না। তোমরা দুজন আমার বিজনেস পার্টনার ছিলে। আমি তোমাদের উপর কত ভরসা করেছিলাম, আর তার বদলে তোমরা আমাকে কি দিলে? কষ্টকর মৃত্যু, এমনকি ধোকা দিয়ে আমার থেকে সাইন করালে, আর আমার এই বাংলোটাও নিয়ে নিলে। আর এখন তোমরাও আমার এই কষ্টটা বোধ করবে যেরকমটা আমি বোধ করেছিলাম। এইটুকু বলে দিশা নিজের মুখ খুলে চিৎকার শুরু করে। হঠাৎ করে কালো ধুঁয়ো তার মুখ থেকে বেরিয়ে বাথরুমের আশেপাশে ঘুরতে শুরু করে। নিধির শরীর মৃত অবস্থায় বাথরুমেই পড়ে যায়, আর দেখতে দেখতেই বাথরুমের শাওয়ার অন হয়ে যায়, আর তার মধ্যে থেকে রক্তের বৃষ্টি শুরু হয়। যেই মাত্র সেই রক্তের বৃষ্টি রাহুল আর রাজনের শরীরে পড়ে, ওদের দুজনের শরীর পুরোপুরিভাবে পুড়ে যায়। দ্বিতীয় দিন পুলিশ ওই তিনজনের লাশ বাথরুমে খুঁজে পায়। গতবার একজন মহিলার লাশ এই বাথরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, আর এবারে একজন নয় বরং তিনজন লাশ এই বাথরুমে আমরা পেলাম। বুঝতে পারছি না যে এই তিনজন এই বাথরুমে ঠিক কি করছিল। পুলিশ ওই তিনজনের মৃত্যুর কেসের ফাইল রহস্যময় পরিস্থিতিতে হত্যা হয়েছে বলে সব সময়ের জন্য বন্ধ করে দেয়।